পশ্চিমবঙ্গের এক প্রাচীন গ্রাম পলাশডাঙ্গা। চারিদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে খেজুর গাছে ঘেরা একটি পুকুর, আর দক্ষিণ কোণে একমাত্র শ্মশান ঘাট। ওই শ্মশান ঘাটের পাশেই আছে বাঁশবাগান, যেখানে সন্ধ্যার পর আর কেউ চলাফেরা করে না। দিনের বেলা গ্রামের লোকজন হাসি খুশি, কিন্তু রাত নামলেই এক অদৃশ্য ভয় গ্রামটাকে ঢেকে ফেলে। চাঁদের আলোয় ভেসে আসা সেই ভোরবেলা যেন নিঃশব্দে কাঁদছে। শুভ ছিল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। গায়ে সাদা পাঞ্জাবি, মুখে হাসি খুশি, সকলের প্রিয় সে। কিন্তু হঠাৎ একদিন খবর এলো শুভ মারা গেছে। কেউ জানে না কিভাবে, তবে কেউ বলে বিষ খেয়েছে, আর কেউ বলে গলা টিপে মেরে ফেলেছে কেউ। শ্মশান ঘাটে শুভর লাশ নিয়ে যাওয়া হলো। চারপাশে কান্নার রোল। শুভর বাবা বিমলবাবু আর মা কাঁদতে কাঁদতে অজ্ঞান। শুভর বন্ধুরা সোহম, বাপি, অরিন্দম আর দীপু মনের মধ্যে অসংখ্য প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। সোহম ফিসফিসিয়ে বলল, এই শুভ কখনোই আত্মহত্যা করতে পারে না, ওকে কেউ মেরে ফেলেছে। তাহলে তো শুভর লাশে আঘাতের চিহ্ন কই? সূর্য তখন মধ্য গগনে। পলাশডাঙ্গা বিস্তৃত মাঠের উপর সোনালি আলো ছড়িয়ে পড়েছে। ধানের গন্ধে ভরপুর, বাতাসে হালকা রোদ্দুর মিশে আছে। দূরে একটা গরুর গাড়ি। একপাশে কৃষকরা মাথায় গামছা বেঁধে কোদাল নিয়ে জমিতে কাজ করছে। পুকুর ধারে হাঁটছে কয়েকজন বুড়ো কাকা। ঠিক সেই সময় মাঠের একপাশে চারজন যুবক, সোহম, বাপি, অরিন্দম ও দীপু, একটা আম গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছে। শুভর দাহ হয়েছে 8 দিন হলো, কিন্তু তোরা কেউ বলতে পারিস ওর আসলে কি হয়েছিল? চোখের সামনে এমন একটা ছেলে মরে গেল, আর আমরা কিছুই টের পেলাম না। মৃত্যুর আগের দিন আমাদের সাথে কত ফুটবল খেলছিল, হঠাৎ করে শুভটা আমাদের নিঃসঙ্গ করে চলে গেল। হাসপাতালে ডাক্তার জানালো শুভর কিছুই হয়নি, পুলিশের রিপোর্টও চাপা। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না শুভ আমাদের ছেড়ে চলে গেছে। তোরা গিয়াও গিয়াল করিস নি? শ্মশানে যখন ওকে রেখেছিল তখন ওর চোখে মুখে ভয়ের ছাপ ছিল, যেন কিছু দেখেছে, কেউ ওর পিছনে ছিল। মানে তুইও বলছিস কেউ ওকে মেরেছে? মনে তো হচ্ছে তাই, আর কে বা কারা করেছে সেটা তো আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত শুভর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এ সময় দূর থেকে এক জেলের হাঁক। ধান কাটার মাঠে গরুর গাড়ির ঘণ্টা বাজে। এক বৃদ্ধ সাইকেলে করে বয়ে নিয়ে যাচ্ছে এক ঝুড়ি লাউ আর কুমড়ো। এত প্রাণীর মাঝেও 4 বন্ধু দাঁড়িয়ে আছে ছায়ায়, একটা মৃত বন্ধুর স্মৃতি আর সম্ভাব্য খুনির খোঁজে। ঠিক তখনই অচেনা একটা ছেলে এসে দাঁড়ালো তাদের সামনে। ছেলেটার গায়ে ছিল ময়লা সাদা রঙের এক পাঞ্জাবি, যেন বহুদিন ধোয়া হয়নি, তবু এক অদ্ভুত ঝকঝকে ভাব রয়েছে তার মধ্যে। পায়ে মাটির রঙে মাখামাখি স্যান্ডেল, মাথার চুল এলোমেলো, তার চোখ দুটো যেন 100 বছর ধরে কাটছে। সবচেয়ে অদ্ভুত ছিল তার হাঁটার ভঙ্গি, মাটিতে পা ফেলার একটু আওয়াজ করছে না সে। সোহম বলল, কে রে তুই? আমি অর্ণব, এই গ্রামে নতুন এসেছি, তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, বন্ধু করে নিবি আমাকে? ওর কথা বলার ভঙ্গিতে কেমন একটা পুরনো দিনের রেশ বোঝা গেল। গলার স্বর কোমল কিন্তু ঠান্ডা, যেন শ্মশানের বাতাসের মতো। গ্রামটা বদলে গেছে, সেটা কেউ মুখে না বললেও বোঝা যায়। সবকিছুই তখন একটা ঠান্ডা শূন্য নীরবতা। আগে যেখানে সন্ধ্যা নামলে ছেলেরা লাটিম ঘোরাতো, বুড়োরা পানের খিলি মুখে দিয়ে গল্প করত, এখন সে আর নেই। গ্রামের সবচেয়ে বড় বদল হয়েছে শ্মশান ঘাটে। কোনো দাহক্রিয়া না থাকলেও ওই দিকটায় এখন চুপচাপ ধোয়া ভেসে বেড়ায়। গ্রামে অর্ণবের পা পড়ার পর থেকেই এই পরিবর্তন শুরু হয়েছে। তার আসার পরে রাতের বাতাস ভারী হয়ে যায়। একদিন সন্ধ্যাবেলায় মাঠে বসে 4 জন বন্ধু, তারা চুপচাপ আলোচনা করছিল। কিছুক্ষণ অরিন্দম চুপ ছিল। মাঠে কুয়াশা ঘন হয়ে আসছে। সে একটা শুকনো ঘাস ছিঁড়তে ছিঁড়তে বলল, তোরা খেয়াল করিস নি বুঝি,
গ্রামটা কেমন ঠান্ডা হয়ে গেছে, যেন কেউ নিঃশব্দে নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। ঠান্ডা? বর্ষা আসছে তার জন্য হয়তো একটু ঘন। না রে ভাই, ঠান্ডা শরীরে না, মনে মনে লাগে। আগে বাজারে কত হইচই হতো। সেটা তো ঠিক, শুভর মৃত্যু নিয়ে তোর কাউকে সন্দেহ হয়? অন্নবাসার পরে 3 সপ্তাহে 3টা খুন। প্রথমে রামচরণ কাকা, দ্বিতীয় সপ্তাহে মিলু মিস্ত্রি, তারপর কাল রাতে মদনদা। 3জনেই রাতে কাজে বেরিয়েছিল। সকালে তাদের লাশ মিলল শ্মশানের পাশে। তুই কি কোনোভাবে অর্ণবকে সন্দেহ করছিস? আমি কিচ্ছুই বলছি না, আমি শুধু যেখানে অর্ণব থাকে সেখানে একটার পর একটা দেহ পড়ে থাকে, এটাই বলছি। তাহলে আমাদের কি করা উচিত তোর মনে হয়? আমাদের তো এখন কিছু একটা করতেই হবে। গ্রামের অনেকেই অর্ণবকে শ্মশান ঘাটে রেখেছে। তারাও বলা বলি করছে আমাদের আগে জানতে হবে অর্ণব আসলে কে, কোথা থেকে এসেছে। পলাশডাঙ্গা গ্রাম জ্যোৎস্নার আলোয় ভরে গেছে। নতুন চাদরে আলোতে সাদা হয়ে গেছে চারিদিক। মাঠ, পুকুর, গাছের পাতা, বাঁশবাগানের পাতার ফাঁক দিয়ে আলো পড়ছে শ্মশান ঘাটে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে শিয়ালের ডাক আর দূর থেকে বাতাস। কখনো আবার বাতাসে পাতার খসখসে শব্দও শোনা যায়। এই রহস্যময় রাতে বাপি হেঁটেই ফিরছিল এক আত্মীয়র বাড়ি থেকে। চাঁদের আলোয় শ্মশানঘাটটা যেন ভৌতিক লাগছে। ঠিক তখনই বাপির চোখে পড়ে শ্মশানের পুরনো চিতার দিকে। বাপি পথ চলতে চলতে থমকে যায়। এ তো অর্ণব। সে বসে আছে শ্মশান ঘাটের পাশে। হাতের কাছে পড়ে আছে একটা নতুন লাশ। যেন হঠাৎই অর্ণব সেই মৃতদেহের উপর ঝুঁকে পড়ে। সে নিজের হাত দিয়ে মৃতদেহের মাংস ছিঁড়ে খাচ্ছে। তার মুখে রক্ত, দাঁতের ফাঁকে দাঁড়িয়ে আছে অর্ধগলিত মাংসের টুকরা। তার গায়ে পোড়া কালো দাগ, তার দাঁতের জায়গায় হিংস্র নেকড়ের মতো হাড় গিলে চোয়াল। বাপি থরথর করে কাঁপতে থাকে। অর্ণবকে দেখে বলল, তুই এখনো বেঁচে আছিস? ভালো, আর দেরি নেই, তুইও মরবি এখন। এই গ্রামের কাউকে বাঁচিয়ে রাখবো না আমি। বাপি পড়ে যেতে যেতে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। সকালটা খুব শান্ত, কিন্তু মনটা ছিল খুব অদ্ভুত অস্থির। সোহম, দীপু আর অরিন্দম মাঠের এক কোণে দাঁড়িয়ে আছে। চারদিকে পাকা ধানের সোনালি রং ছড়িয়ে পড়েছে। মাঠে কিছু কৃষকরা ধান কাটছে। দূরে গরুর গাড়ি চলছে। সোহম তাকিয়ে দেখে বাপি দৌড়ে আসছে তাদের দিকে। জামাটা ঘামে ভিজে গেছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, তোরা এখানে আছিস আর আমি তোদের বাড়িতে গিয়ে করছিলাম। হ্যাঁ ঠিক আছে, চল চল, শোন তোরা কি হয়েছে। কাল রাতে আমি ঘুমাতে পারিনি, কোনোভাবে চোখের পাতায় এক করতে পারিনি। কাল রাতে পিসি বাড়ি থেকে ফেরার সময় ওকে আমি দেখেছি। কে? কাকে দেখেছিস? অর্ণবকে। ও লাশের পাশে বসেছিল, লাশের বুকটা চিরে কিছু একটা খাচ্ছিল। ও চোখ, রে বাবা গো, ওটা মানুষের নয়। দাঁত বের হয়েছিল, রক্ত বের হয়েছিল। বাপিকে এমন অবস্থায় দেখে তাদের গা ছমছম করছিল। বাপির মুখটা কাচের মতো ফ্যাকাশে, শরীরটা ঘামে ভিজে একেবারে কাঁপছিল। ওর চোখে একটা ভীষণ তীব্রতা ছিল। ওর বুক ধরফর করছিল, কিন্তু চোখে যে ভয়ের ঝিলিক দেখা গেল তা যেন ভেতরটাকে জমিয়ে দিল। ও যা বলছে তা নিখাত সত্য। তখন তাদের মনে হচ্ছিল যেদিকে তাকাচ্ছিল সেদিকেই যেন অর্ণব দাঁড়িয়ে আছে। বাপি বলল, আমি নিজে দেখেছি, সে মানুষ নয়, আজ তো একটা রাক্ষস। তাহলে গ্রামের সব মৃত্যু কি ওর দ্বারাই হয়েছে? কিন্তু কেন ও এসব করছে? তাদেরকে মারছে, তারা ওর কি ক্ষতি করেছে? আমার দাদু বলেছিলেন অর্ণব নামে এক ছেলে এই গ্রামে এক জমিদারের কাছে প্রতারিত হয়েছিল। জমিদার মানে শুভর বাবা ডুলার মুখর্জি? হ্যাঁ, অর্ণব জমি ফিরিয়ে দেওয়ার জন্য শুভর বাবার কাছে এসেছিল, কিন্তু শুভর বাবা নাকি তাকে জমি ফিরিয়ে দেয়নি। জমিদারের সাথে অর্ণবের অনেক ঝামেলা হয়েছিল। মানে অর্ণবকে তাহলে জমিদার মেরে ফেলেছিল জমি শত্রুতা নিয়ে? আর তাই অর্ণব মরেও ফিরে এসেছে। ও এখন ওর প্রতিশোধ নিচ্ছে।
হ্যাঁ, তাই তো। আজ যতক্ষণ না সে প্রতিশোধ শেষ হবে ততক্ষণ ও মৃত্যু চালাতেই থাকবে। ওদের কথায় নিঃশব্দে ভয় ছড়িয়ে পড়েছিল। তাদের চারপাশের মাঠ যেন মুহূর্তে অচেনা হয়ে গেল। হ্যাঁ, আজ রাতে আমরা শ্মশান ঘাটে যাব, দেখি কি জানা যায়। রাতে আবার চারজন শ্মশান ঘাটের দিকে যায়। গিয়ে তারা দেখে অর্ণবকে। সে তখন মানুষ ছিল না, চোখ দুটো জলজল করছিল, মুখে হাসি নেই, ঠোঁটে রক্ত গড়িয়ে পড়ছে। সবাই যেখানে স্থির পাথরের মতো দাঁড়িয়ে, তখনই অর্ণব মুখ খুলল। তোদের সঙ্গে আমি ছিলাম, তবু তারা কেউ বুঝলি না। তোদের বন্ধু শুভকে আমিই মেরেছি। শুভর বাবা মেরেছিল আমাকে, আর আমি প্রতিশোধ চাই। আর কেউ বাধা দিতে আসলে তাকেও মেরে ফেলবো। অর্ণব, তুই না আমাদের বন্ধু, দেখ না, আমরা তো কিছু করিনি। তুই যা বলবি আমরা তাই করব। যে দয়া করে আর নির্দোষ গ্রামের মানুষকে তুই মারিস না। হ্যাঁ, বল কি কি করলে তুই শান্তি পাবি? আর জমিদার তোর খুনি, সেটা এখনো বেঁচে আছে। আমরা চাই তোকে মুক্তি দিতে। তুই বল কি করতে হবে আমাদের? আমি মুক্তি চাই। প্রতিশোধ না নিয়ে কিছুতেই শ্মশান ঘাট ছেড়ে যেতে পারবো না। ওর রক্ত ছাড়া আমার আত্মা শান্তি পাবে না। তোরা আমার খুনির নাম গ্রামের সামনে তুলে ধর। তোরা সবাইকে জানিয়ে দে কে আমায় মেরেছে, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। আমরা কথা দিলাম, গ্রামের সবার সামনে এই সত্যটা আমরা তুলে ধরব। তারা অর্ণবকে কথা দিয়েছিল, সে কারণেই পরদিন সকালে গ্রামের লোকজন জড়ো করে তাদের কাছে সব কথা খুলে বলল। সেই রাতেই শ্মশানঘাটে গিয়ে দাঁড়িয়েছিল চার বন্ধু। চাঁদের আলোয় অর্ণব আবার ফিরে আসলো, এবার আর রক্তচোষা নয়, শান্ত মুখে। তোরা তোদের কথা রেখেছিস। আমি চাই এই শ্মশান, এই রাত, এই বাতাস সবাই তোদের রইল। তবে একটু ছায়া হয়তো রয়ে যাবে আমার এই পলাশডাঙ্গা শ্মশানের ঘাটে। কুয়াশায় মিলিয়ে গেল, তারা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আজও সেই শ্মশান ঘাটে কেউ রাত কাটায় না। গ্রামের লোকেরা বলে শ্মশান ঘাট থেকে মাঝে মধ্যে একটু মৃদু হাসি শোনা যায়। আজও তারা চোখ বন্ধ করলে সেই শ্মশান ঘাটের চাঁদের ঢাকা মুখটা তারা দেখতে পায়। ওর সেই দৃষ্টি, সেই কান্না ভুলে থাকা যায় না। সে সামান্য কয়েকদিনেই তাদের অন্তরে জায়গা করে নিয়েছিল। বন্ধুত্ব, বিশ্বাস আর প্রতিশোধ।